আচ্ছা, আজকে যে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব, তো আমাদের আলো একটা বিশাল বড় টপিক, যেহেতু তো আলো একটা সিরিজ হবে, ঠিক আছে। ওই আলো সিরিজে অনেক বিষয় নিয়ে সেপারেট সেপারেট ভিডিওতে আলোচনা করা হবে। তো আজকে সেটা হলো আজকে আলো সিরিজের ফার্স্ট ভিডিও, ঠিক আছে। তো আজকের টপিক হলো প্রতিফলন বনাম প্রতিসরণ। প্রতিফলন আর প্রতিসরণ সম্পর্কে আমরা আজকে একটু বেসিক কনসেপ্ট নেব তুলনামূলক ভাবে, ঠিক আছে। তাহলে শুরু করা যাক। তাহলে একদিকে লিখি প্রতিফলন, আর আরেকদিকে প্রতিসরণ। প্রতিফলনকে আমরা কি বলি? রিফ্লেকশন। রিফ্লেকশন। আর প্রতিসরণকে বলি রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবার আগে টপিক হলো যে জিনিসগুলো কি। তো প্রতিফলন কি? আচ্ছা, তার আগে আমরা সবাই জানি যে আলো যেহেতু একটা তরঙ্গ, তো আলো সরলরেখায় চলে। আমরা ওই কথাটা মাথায় রেখে চলবো, ঠিক আছে। আচ্ছা, এবার একটা কোনো তল আছে, এরকম একটা কোনো তল আছে যেখানে একটা আলোক রশ্মি সরল রেখায় এসে আপতিত হলো, কি হলো? পড়লো, আপতিত হলো। এবার দেখা গেল যে এই তলটা থেকেও কি হলো, ওই রশ্মিটা ওই মাধ্যমে প্রতিফলিত হয়ে গেল। যে মাধ্যমে ছিল, যে মাধ্যমে আপতিত হলো, ওই মাধ্যমে প্রতিফলিত হয়ে গেল। এই ঘটনাটাকে আমরা প্রতিফলন বলি। যে তলটা থেকে প্রতিফলিত হলো সেটাকে কি বলি? প্রতিফলক তল। যে রশ্মিটা আপতিত হচ্ছে সেটাকে কি বলি? আপতিত রশ্মি। আর যে রশ্মিটা প্রতিফলিত হয়ে গেল সেটাকে কি বলি? প্রতিফলিত রশ্মি। ঠিক আছে। তাহলে একটা আলো সরলরেখায় কোন মাধ্যমে এসে একটা তলে প্রতিফলিত হয়ে, মানে ওর দিক পরিবর্তন করে আবার অন্যদিকে চলে গেল, সেই ঘটনাটাই হলো প্রতিফলন। এবার প্রতিসরণ কি? প্রতিসরণেও একটা কি থাকে? তল থাকে। প্রতিসরণেও একটা তল থাকে। এবার এই তলে কি হয়? একটা আলোক রশ্মি আপতিত হয়। এবার প্রতিফলনের মতো ওই একই মাধ্যমে ফিরে না গিয়ে এই রশ্মিটা কি হয়? অন্য মাধ্যমে প্রতিসৃত হয়, মানে দিক পরিবর্তন করে। ওর যে মূল গতিপথ, সেটা থেকে কিন্তু বিচ্যুত হয়। ওর যে মূল গতিপথ সেটা থেকে কিন্তু বিচ্যুত হয়। সেটা থেকে কিন্তু দিক পরিবর্তন করেছে, কিন্তু ও কিন্তু অন্য মাধ্যমে প্রবেশ করে গেছে। প্রতিফলনেও ওর দিক থেকে বিচ্যুত হয়েছে। সরলরেখায় চললে তলটা না থাকলে ওইভাবেই যেত সরলরেখায়, তো বিচ্যুত হয়েছে। এখানেও বিচ্যুত হয়, কিন্তু আগের প্রতিফলনে কি হয়েছে? নিজের মাধ্যমে, যে মাধ্যমে আপতিত হয়েছে ওই মাধ্যমে ফিরে গেছে। কিন্তু প্রতিসরণে দেখা গেল যে যে মাধ্যমে আপতিত হয়েছে দিক পরিবর্তন করেছে, কিন্তু অন্য মাধ্যমে চলে গেছে। তো এই ঘটনাটাকে আমরা বলি প্রতিসরণ, ঠিক আছে। তাহলে এক্ষেত্রেও এই রশ্মিটা আপতিত হচ্ছে, তাই এটার নাম আপতিত রশ্মি। আর এই রশ্মিটা যেহেতু প্রতিসৃত হচ্ছে, তাই এর নাম প্রতিসৃত রশ্মি। বোঝা গেল? তাহলে প্রতিফলনের ক্ষেত্রে একই মাধ্যমের মূল গতিপথ থেকে বেঁকে যাচ্ছে, প্রতিসরণে বাড়ছে কিন্তু অন্য মাধ্যমে প্রবেশ করার পর। বোঝা গেল? এটাই হলো প্রতিফলন আর প্রতিসরণের মানে। আচ্ছা, এবার প্রতিফলন আর প্রতিসরণ দুটো সম্পর্কে আমাদের কি আছে? এক একটা করে সূত্র আছে, এবার সেগুলো দেখে নেওয়া যাক, ঠিক আছে। সবার আগে আসি প্রতিফলনের সূত্রে। প্রতিফলনের সূত্র কি বলছে? প্রতিফলনের সূত্র দুটো স্টেটমেন্ট আছে। প্রথম স্টেটমেন্ট বলছে যে একটা রশ্মি আপতিত হলো, এটাকে কি বলছি? এটা হলো বিভেদ। বিভেদ তলে আপতিত হলো।
আরো সেই বিভবতল থেকেও কি হলো, প্রতিফলিত হলো। ঠিক আছে, এবার আমরা যে বিন্দুটাতে আলোক রশ্মিটা আপতিত হয়েছে ওটাকে বলি আপতন বিন্দু। এবার আপতন বিন্দুর উপর আমরা একটা কাল্পনিক রেখা, উলম্ব রেখা কল্পনা করি, যেটাকে আমরা বলি অভিলম্ব। তাহলে আপতন বিন্দুর উপরে একটা কাল্পনিক উলম্ব রেখা আমরা কল্পনা করব, যেটাকে বলবো অভিলম্ব। আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণটা করে ওটাকে বলি আমরা আপতন কোণ বা আই, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আপতন কোণ। ঠিক আছে, আর প্রতিফলিত রশ্মিটা অভিলম্বের সঙ্গে যে কোণটা করে সেটাকে আমরা বলি আর বা রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, প্রতিফলন কোণ। তাহলে এখানে আইটা হলো আপতন কোণ আর আরটা হলো প্রতিফলন কোণ। ঠিক আছে, তো প্রতিফলনের সূত্রের প্রথম বিবৃতি বলছে যে যখন একটা বিভেদতল থেকে আপতিত আলোক রশ্মি প্রতিফলিত হয় তখন তার আপতন কোণ আর প্রতিফলন কোণের মানটা কি হয়, সমান। বোঝা গেল? এই আপতন কোণ আর প্রতিফলন কোণের মান দুটো কি হবে, সমান। তাহলে ফর এক্সাম্পল, যদি এটা একটা বিভেদতল হয় আর এখানে একটা আলোক রশ্মি পড়ে, এটা আমরা অভিলম্ব অঙ্কন করে দিলাম, আরো তার মানে এইভাবে প্রতিফলিত হলো। এবার আমি যদি বলি এই কোণটা হলো আমার 30 ডিগ্রি, তাহলে জিজ্ঞাসা করলাম যে আর এর মান কত। আচ্ছা, এবার আমরা জানি অভিলম্ব মানে কি 90 ডিগ্রি হয়। এবার অভিলম্ব 90 ডিগ্রি হলে এই পুরো কোণটা 90, এবার এটা যদি 30 হয় তাহলে এই বাকি কোণটা কত, 60। এবার আমরা জানি যে আপতিত রশ্মি আর অভিলম্বের মাঝখানের কোণটাই কি হয়, আমার আই বা আপতন কোণ। তাহলে আপতন কোণ 60। এবার আমরা জানি প্রথম সূত্র বলছে কি আপতন কোণ সমান প্রতিফলন কোণ। তাহলে কি হবে, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। তাহলে কত হবে, 60 ডিগ্রি। বোঝা গেল? এইটা হলো প্রতিফলনের সূত্রের প্রথম বিবৃতি। ঠিক আছে, আচ্ছা বেশ। এবার হলো দ্বিতীয় বিবৃতি প্রতিফলনের সূত্রে। প্রতিফলনের সূত্রের দ্বিতীয় বিবৃতি বলছে যে এই যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে আমার তিনটা রাশি আছে, কি কি? একটা হলো আপতিত রশ্মি, একটা হলো প্রতিফলিত রশ্মি, আর আরেকটা হলো যে এই যে আপতন বিন্দু, মানে যে বিন্দুতে আলোক রশ্মিটা পড়েছে তার উপর অঙ্কিত এই অভিলম্বটা। তাহলে তিনটা রাশি, আপতিত রশ্মি যে রশ্মিটা এসে পড়েছে, প্রতিফলিত রশ্মি যে রশ্মিটা এখান থেকে বের হয়েছে, আর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এই লম্ব দাগটা। বলছে এই তিনটাকে একই সমতলে থাকতে হবে। যেমন এই বোর্ডের উপর আঁকাতে তো এই তিনটা একই সমতলে আছে, এই বোর্ডের তলে আছে। কেন বলছে, কারণ সাপোজ যদি আমার দুটো, সাপোজ এটা আমার আপতিত রশ্মি আর এটা আমার প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, এবার তো আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি, আচ্ছা এক মিনিট, এটা আমার আপতিত রশ্মি, এটা আমার প্রতিফলিত রশ্মি। যদি এর উপর অঙ্কিত অভিলম্বটা আমার একই তলে থাকে এরকম ভাবে, তাহলে কি এই যে এটা আপতিত আর অভিলম্ব, তাহলে এটা কি আপতন কোণ, আর এটা অভিলম্ব আর প্রতিফলিত রশ্মি, তাহলে কি এটা প্রতিফলন কোণ। এটা বলা সোজা, আমরা বের করে নিতে পারি। কিন্তু এবার যদি এটা অন্য কোনো তলে থাকে, সাপোজ এইভাবে থাকে, অভিলম্বটা লম্বালম্বি হয়ে গেল, অভিলম্বটা লম্ব হয়ে গেল, ঠিক আছে, দুটোর সাথে অভিলম্বটা লম্ব হয়ে গেল, তাহলে কি হবে? এবার আমরা জানি আপতন কোণটা কিন্তু আপতিত রশ্মি আর অভিলম্বের, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কোণটা কিন্তু এই কোণের সমান নয়, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হয়ে গেছে, কারণ এই বাহুটার এই বাহুটা কিন্তু সমকোণে আছে। ঠিক তেমনি এই বাহুটাও কিন্তু সমকোণে আছে। বোঝা যাচ্ছে? এক্ষেত্রে কিন্তু কোণের মানগুলো চেঞ্জ হয়ে যাবে। তাই এই তিনটা রাশিকে, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর আপতন বিন্দুর উপরে অঙ্কিত অভিলম্ব, তিনটাকে একই সমতলে থাকতেই হবে। বোঝা গেল? বেশ, তাহলে প্রতিফলনের দুটো সূত্র বলছে আপতন কোণ সমান প্রতিফলন কোণ, আর দ্বিতীয় বিবৃতি বলছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর ওই আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব তিনটা একই সমতলে থাকবে। ঠিক আছে, এটা হলো প্রতিফলনের সূত্র। এবার আমরা আসি প্রতিসরণে।
আচ্ছা, প্রতিসরণে কোনগুলো মেনশন করা হয়নি আমি এবার করে দিচ্ছি। প্রতিসরণের ক্ষেত্রে ধরে নিই এটা হলো সেই বিভেদ তল, এটা হলো সেই বিভেদ তল। এবার একটা আলোক রশ্মি আপতিত হলো, এবার ওর মূল গতিপথ এদিকে ছিল, ওখান থেকে বেঁকে গেল। এবার এক্ষেত্রেও কি করব, আমরা আগের মতোই একটা অভিলম্ব অঙ্কন করব কোণগুলো পরিমাপের জন্য। আগে যেমন অভিলম্ব অঙ্কন করে আমি আপতন কোণ প্রতিফলন কোণ বের করেছি, এখানেও সেই আপতন বিন্দু যেটা, সেখানে একটা অভিলম্ব অঙ্কন করব, অভিলম্ব অঙ্কন করব। ঠিক আছে, একইভাবে অভিলম্বের সাথে আপতিত রশ্মির কোণটা কি ছিল, আপতন কোণ। তাহলে এখানেও সেম টু সেম অভিলম্বের সাথে আপতিত রশ্মিটা আমার আপতন কোণ। বোঝা গেল? এখানে আই হলো আপতন কোণ। এখানে প্রতিফলিত রশ্মি ছিল তাই প্রতিফলন কোণ। এবার এখানে এইটা হলো প্রতিফলিত রশ্মি, তাহলে অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মির যে কোণটা, এটাকেও আর বলে, কারণ রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল বলি আমরা। তো এখানে আরটা হলো আমার প্রতিসরণ কোণ। বোঝা গেল? প্রতিসরণ কোণ। এবার সূত্র বলছে, প্রতিসরণের যে সূত্র সেটা দিয়েছে বিজ্ঞানী স্নেল। স্নেলের সূত্র বলছে যে এই যে আমরা যে এখানে এই যে প্রতিসরণের ক্ষেত্রে আমরা কি দুটো মাধ্যম দেখালাম, দুটো মাধ্যম। তো মাধ্যমের একটা রাশিমালা আছে যেটাকে আমরা বলি প্রতিসরাঙ্ক। কি বলি? প্রতিসরাঙ্ক। মাধ্যমের প্রতিসরাঙ্ক, সেটা মাধ্যম বেসিসে আলাদা আলাদা হয়। তাহলে আমি ধরে নিলাম এটা প্রথম মাধ্যম, তাহলে এটা μ1, আর এটা দ্বিতীয় মাধ্যম যার প্রতিসরাঙ্ক হলো μ2। ঠিক আছে, তো স্নেলের সূত্র বলছে যে এই আপতন কোণ আর প্রতিসৃত বা প্রতিসরণ কোণের যে সাইন ফাংশনের অনুপাত, মানে হলো সাইন আই বাই সাইন আর। আপতন কোণ আর প্রতিসরণ কোণের সাইন ফাংশনের অনুপাত কি হবে, আমার এই দুটা মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্কের সমান। আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি? এখানে তো আমার দুটো প্রতিসরাঙ্ক আছে, তাহলে আপেক্ষিক কি? আপেক্ষিক মানে আমরা বুঝি কার সাপেক্ষে, কোন একটা সাপেক্ষে আরেকটা। এবার কার সাপেক্ষে কার, তো একটা কথা মাথায় রাখতে হবে যে আলোক রশ্মি যে মাধ্যম থেকে আসে তার সাপেক্ষে হয়। ঠিক আছে, যে মাধ্যম থেকে আসে তার সাপেক্ষে হয়। কার হয়? যে মাধ্যমে যায়। আর সবসময় মনে রাখতে হবে, যেখানেই আমি বলবো উইথ রেসপেক্ট টু বা সাপেক্ষে, যার সাপেক্ষে হয় সে সবসময় ভগ্নাংশের নিচে থাকে। যার সাপেক্ষে হয় সে সবসময় ভগ্নাংশের নিচে থাকে। তাহলে এখানে কার সাপেক্ষে? আলোক রশ্মি প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যাচ্ছে, তাহলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো যার সাপেক্ষে হয় সে কি হয়? নিচে থাকে। তাহলে μ1 আর এটা হলো μ2। বোঝা গেল? প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটাকেই বলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি। কি লিখি? যার মিউ হয় যেটা উপরে থাকে ওর সংখ্যাটা ডান দিকে হয় μ2। যার মিউ উপরে থাকে তার সংখ্যাটা ডান দিকে থাকে, আর যার সাপেক্ষ হয় সেই সংখ্যাটা চলে আসে আমার বাঁ দিকে। বোঝা গেল? তাহলে μ12 মানে হলো μ2 বাই μ1। বোঝা গেল? এইটাই হলো বিজ্ঞানী স্নেল আমাদের বললেন। ঠিক আছে, এটাই বিজ্ঞানী স্নেল আমাদের বললেন যে আপতন কোণের সাইন ফাংশন আর প্রতিসরণ কোণের সাইন ফাংশনের অনুপাত ওই মাধ্যম দুটার আপেক্ষিক প্রতিসরাঙ্কের সমান। ঠিক আছে, এবার ফর এক্সাম্পল যদি আমি বলে দিই যে আরেকটা আলোক রশ্মি এখানে বিভেদ তল আপতিত হলো, এটা আমার অভিলম্ব, তাহলে এই আপতন কোণটা সাপোজ 30 ডিগ্রি, আরো এভাবে বেঁকে গেল, এটা হলো আর বা প্রতিসরণ কোণ। এবার আমি বলে দিলাম যে এটা বায়ু মাধ্যমে ছিল, বায়ু মাধ্যমের মিউ আমাদের হয় 1, বায়ু থেকে কাছে গেল, তাহলে মিউ অফ গ্লাস হয়, কাছের মাধ্যম হয় 1.5। ঠিক আছে, তাহলে এখানে স্নেলের সূত্রটা আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব? স্নেলের সূত্র কি বললো? আপতন কোণ আর প্রতিসরণ কোণের সাইন ফাংশনের অনুপাত, তাহলে সাইন 30 বাই কত? সাইন আর সমান সমান কি? আপেক্ষিক প্রতিসরাঙ্ক।
তাহলে বায়ু মাধ্যম থেকে কাঁচ গেছে, তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি লিখবো? মিউ কাঁচ বাই বায়ু, তাহলে 1.5/1 বোঝা গেল। তাহলে সাইন আর কি হবে, এখান থেকে যদি আমি করি তাহলে এখান থেকে সাইন আর হবে আমার সাইন 30 মানে হলো হাফ, আর এই ডেটটা এদিকে ভাগ হয়ে যাবে বাই 1.5, তাহলে 1.5 কে আমরা কি লিখতে পারি? 3/2, তাহলে 3/2 বাই হয়ে গেলে আমরা লিখবো 2/3, নিচে ভাগটা উপরে গিয়ে গুণ হয়ে গেল, তাহলে 2 কেটে গেল 1/3 বোঝা গেল। এখান থেকে সাইন আর 1/3 আমরা আর এর মানটা বের করতেই পারি, সাইন ইনভার্স 1/3 বের করলেই কিন্তু আমার আর এর মানটা বেরিয়ে যাবে, যে প্রতিসরণ কোণটা আমার কত, বোঝা গেল। তাহলে এটা হলো স্নেলের সূত্র, এভাবে এটাকে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কনসেপ্টটা বোঝা গেল। আপেক্ষিক প্রতিসরাঙ্ক যে মাধ্যম থেকে যায় তার সাপেক্ষে হয়, আর যে মাধ্যমে যায় তার প্রতিসরাঙ্ক হয়। তাহলে সব সময় আলোক রশ্মি যদি মাধ্যম এ থেকে মাধ্যম বি তে যায় তাহলে ওর আপেক্ষিক প্রতিসরাঙ্ক হবে মিউ বি বাই মিউ এ। আলোক রশ্মি যদি 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে যায় তাহলে ওর প্রতিসরাঙ্ক হবে মিউ 2 বাই মিউ 1, যার সাপেক্ষে তার প্রতিসরাঙ্কটা সবসময় নিচে থাকবে। আর রিপ্রেজেন্টেশনটা বলে দিলাম, যার সাপেক্ষে থাকে ওটা নিচে থাকে, তাই ওর নাম্বারটা বাদিক হয়। এখানে মিউ 1 2 মানে হলো মিউ 2 বাই মিউ 1, বোঝা গেছে। আচ্ছা বেশ, তাহলে এটা হলো আমাদের সূত্রের তুলনামূলক আলোচনা হলো, প্রতিফলন প্রতিসরণ। এবার আরেকটা ছোট্ট টপিক করব যেটাকে আমরা বলি চ্যুতি। এবার যেটা বিষয় পড়তে হবে সেটাকে আমরা বলি চ্যুতি। চ্যুতি কথার অর্থ কি? যেমন আমরা বলি না যে ট্রেন লাইন চ্যুত হয়েছে, তার মানে কি ট্রেনের যে রাস্তায় যাওয়ার কথা ছিল সে সেই রাস্তা থেকে ডেভিয়েট সরে গেছে, অন্যদিকে চলে গেছে। একটা আলোক রশ্মির ক্ষেত্রেও চ্যুতির মানে সেটাই। এবার যেহেতু আমরা জানি আলোক রশ্মি সরল রেখায় চলে, তাহলে আলোক রশ্মি এভাবে যাচ্ছিল সরল রেখায়, হঠাৎ একটা বিন্দুতে গিয়েও কি হলো, বেঁকে গেল। তার মানে কি ওর যাওয়ার কথা ছিল এইদিকে কিন্তু চলে গেল এইদিকে, তখন আমরা এটাকে বলি চ্যুতি। আর যে কোণেও বেঁকে গেছে এটাকেই বলি আমরা ডেল্টা বা চ্যুতি কোণ। যে রাস্তা যাওয়ার কথা ছিল সেখান থেকে যে কোণেও বেঁকে গেছে সেটাকে বলি আমরা চ্যুতি কোণ, বোঝা গেল। চ্যুতি কোণ। তাহলে প্রতিফলন আর প্রতিসরণের ক্ষেত্রে আমাদের চ্যুতি কোণ দেখতে হবে, বোঝা গেল। এবার আমরা বোঝার সুবিধার্থে ডায়াগ্রাম গুলো আবার এখানে, প্রতিফলনের ক্ষেত্রে এটা প্রতিফলক তল ছিল, এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এটা হলো মুদ্রিত বিলম্ব, ঠিক আছে। এবার আমরা জানি আপতিত রশ্মিটা কি হতো, যদি প্রতিফলক তলটা না থাকতো তাহলে আপতিত রশ্মিটা এভাবে সোজা যেত, ঠিক। এবার কি হবে, তাহলে আপতিত রশ্মিটা এভাবে যেত সোজা। এবার আমরা জানি এটা হলো আই বা আপতন কোণ, আর এটা হলো আর বা প্রতিফলন কোণ, ঠিক। এবার একটা জিনিস আমরা জানি, এবার তাহলে চ্যুতি হয়েছে কতটা, ওর যাওয়ার কথা ছিল এতটা, এইভাবে ও বাঁক নিয়েছে এতটা, তাহলে ওর মূল গতিপথ থেকে ও যতটা বাঁক নিয়েছে সেটাই ওর চ্যুতি কোণ। এখানে ডেল্টা কি চ্যুতি কোণ, তাহলে চ্যুতি কোণ এটাই ওর ডেল্টা। এবার ভালো করে যদি আমরা একটু অবজার্ভ করি, এটা কিন্তু একটা সরল রেখা, এই যে এই রেখাটা এভাবে গেছে এটা কিন্তু একটা সরল রেখা। এবার আমরা জানি একটা সরল কোণের মান কত হয়, 180 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি আই আর ডেল্টা যোগ করলে কত হয়, 180। তাহলে আমরা বলতেই পারি যে আই প্লাস কোণ আর প্লাস ডেল্টা কত হবে, যেহেতু সরল কোণ আমার 180 ডিগ্রি, তাহলে ডেল্টা কত হবে, আমার ডেল্টা 180 মাইনাস আই প্লাস আর, দুটোকে ব্র্যাকেটে রেখে দিলাম। এবার প্রতিফলনের সূত্র থেকে আমরা জানি কি, জানি যে আই ইকুয়াল টু আর। তার মানে কি আমি এখানে আর এর জায়গায় আইও বসাতে পারি, আবার আই এর জায়গায় আরও বসাতে পারি। তাহলে ফাইনাল কি হলো, ডেল্টা সমান কি হবে 180 মাইনাস, আমি যদি এটা আই বসিয়ে দিই আরটাকে তাহলে কি হবে 2i হবে। আবার
যদি আমি আই এর জায়গায় আর বসাই তাহলে কি হবে 180 মাইনাস 2r। বোঝা গেল? তাহলে চ্যুতিকোণ আমরা বের করতেই পারি। তাহলে ফর এক্সাম্পল আমরা এটা প্রতিসরণে লিখছি না, আমি জাস্ট আচ্ছা এটা বোঝা গেল। তাহলে একটা উদাহরণ দিই। তাহলে ফর এক্সাম্পল এবার যদি বলে কোথাও যে একটা আপতিত রশ্মি পড়লো, ও কত কোণে পড়লো? ও পড়লো 15 ডিগ্রি কোণে। একটা রশ্মি একটা প্রতিফলক তলে 15 ডিগ্রি কোণে আপতিত হলো, তাহলে এই কোণটা হলো আমার 15 ডিগ্রি। তাহলে বলো চ্যুতিকোণ কত হবে? তাহলে আমরা বলতে পারি যেহেতু আপতন কোণটা দেওয়া আছে, আই দেওয়া আছে, তাহলে আমরা এই সূত্রটা লাগাবো। তাহলে ডেল্টা কত হবে? 180 মাইনাস 2 ইন্টু আই। আই কত? 15 ডিগ্রি দিয়ে দিস। তাহলে 180 মাইনাস 30, তাহলে চ্যুতি হয়ে যাবে আমার 150। বোঝা গেল? যদি প্রতিফলন কোণ দেওয়া থাকতো তাহলে 2r এই সূত্রটা বসাতাম। বোঝা গেল? এইভাবে করতে হবে। তাহলে চ্যুতি বোঝা গেল, প্রতিফলন। আচ্ছা বেশ, এবার আমাদের প্রতিসরণের চ্যুতি দেখতে হবে। প্রতিসরণে যেহেতু মানে আলোক রশ্মিটার দিক নির্ণয়ের একটা কন্ডিশন আছে, শর্ত আছে, সেটাকে একটু বুঝতে হবে প্রতিসরণের ক্ষেত্রে। কিরকম? প্রতিসরণে তো আলো কি হচ্ছে, প্রতিসরণেও আলো কি হয় যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যায়, এটা অভিলম্ব এঁকে নিলাম, এটা ওর মূল গতিপথ, এভাবে যেত বাধা না পেলে। তো ওর কাছে না দুটো অপশন থাকে বাঁকার, একটা ও মূল গতিপথ থেকে এইদিকে বাঁকতে পারে, আবার মূল গতিপথ থেকে এইদিকেও বাঁকতে পারে। দুটোই ও বাঁকতে পারে, মূল গতিপথের ডান দিকেও বাঁকতে পারে, বাঁ দিকেও বাঁকতে পারে। তো কখন কোন দিকে সে বাঁকবে এটা নির্ভর করে দুটো মাধ্যমের ঘনত্বের উপর, ইনডাইরেক্টলি প্রতিসরাঙ্কের উপর। যে তোমার মনে রাখতে হবে যে মাধ্যমের ঘনত্ব যত বেশি তার প্রতিসরাঙ্কের মানও তত বেশি। ঠিক আছে? আচ্ছা, তো কন্ডিশন বা শর্তটা কি? শর্তটা হলো যে মাধ্যম তো আমার দুটো থাকে প্রতিসরণ, তাহলে দুটো মাধ্যমে কি হতে পারে? আমার দুটো কেসই হতে পারে, যে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, আর আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। তাহলে এটাকে আমরা আবার ডিভাইড করে নিই দুটো কেসে। ঠিক আছে? প্রথমে ধরলাম আলোক রশ্মি যাচ্ছে আমার লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। ঠিক আছে? লঘু থেকে ঘন, আর আরেকটা কেসে ঘন মাধ্যম থেকে লঘু। আমরা মাধ্যমগুলোর নামে নিয়ে নিই, এখানে নিচ্ছি বায়ু আর কাঁচ দিয়ে, যেহেতু আলোচনা করলাম বায়ু কাঁচ নিয়ে নিচ্ছি, কারণ কাঁচ ঘন মাধ্যম বায়ুর সাপেক্ষে। তাহলে এখানে কাঁচ হলো ঘন মাধ্যম আর লঘু মাধ্যম হলো বায়ু। আচ্ছা এটার ছবি দেখে নিই কি বলছে। তাহলে এইদিকে হলো বায়ু আর এখানে হলো কাঁচ। আমরা বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে আলোক রশ্মি পাঠাবো। ঠিক আছে? এখানে বলছে যে আলোক রশ্মি যখন এক্ষেত্রে আসছে একটা বিন্দুতে পড়ছে, তো কি হয়, এখানে যদি আমি অভিলম্বটা অঙ্কন করি, এবার আমি কি বললাম, অভিলম্ব অঙ্কন করে নিলাম। এবার আলোক রশ্মিটা কোন দিকে যাবে? ওর মূল গতিপথ তো এটা ছিল, এই বরাবর। আচ্ছা একটা কথা, যদি এদিকে আলোক রশ্মিটা বাঁকে তাহলে আমরা কি দেখছি, যে অভিলম্বটা থেকে দূরে চলে যাচ্ছে। তাহলে অভিলম্ব থেকে দূরের নিকটে কিসের রেসপেক্টে বলি? আমরা মূল গতিপথের রেসপেক্টে। যদি এদিকে বাঁকে তাহলে দেখতে পাচ্ছি অভিলম্বের দিকে, কারণ ও যাচ্ছিল এই পথে, ও এদিকে ঘুরলো, মানে কি ও অভিলম্বের দিকে ঘুরছে। আর যদি বলি ও যাচ্ছিল এইভাবে, ও ওই দিকে ঘুরে গেল, তার মানে কি অভিলম্ব থেকে দূরে চলে গেল। ঠিক আছে? তাহলে এই শব্দগুলো আমরা ইউজ করব। তো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন কোন আলোক রশ্মি পড়ে বিভেদ তলে, তখনও কি হয়, অভিলম্ব থেকেও দূরে অভিলম্বের দিকে চলে আসে। কি হয়? অভিলম্বের দিকে চলে আসে। তাহলে আলোক রশ্মিটা কি হবে? ও এই দিকে বাঁকবে। বোঝা গেল? তাহলেও কি হবে? এইদিকে বাঁকবে। তাহলে অভিলম্ব থেকেও কাছে চলে আসবে। ঠিক আছে? আর ঘন থেকে লঘুতে গেলে ঠিক উল্টো ঘটনা হবে। তাহলে কি হবে?
আপতিত হলো, তখন কি হবে, ওর মূল গতিপথ ছিল এইভাবে, অভিলম্ব থেকেও কি হবে, দূরে সরে যাবে, মানে এদিকে বেঁকে যাবে। বোঝা গেল? এটা বায়ু, এটা কি ছিল, এটা ছিল কাঁচ, কারণ আমরা ঘন থেকে লঘুতে পাঠাচ্ছি আলোক রশ্মি। এটা হলো বায়ু। আচ্ছা, এবার এখানে না আপতন কোণ আর প্রতিসরণ কোণটা মার্ক করি। দুটো ক্ষেত্রে আপতন কোণ আমরা জানি, আপতিত রশ্মি আর অভিলম্ব, তাহলে এইটা আই, দুটো ক্ষেত্রে আই আমার এটা। এবার আর কি প্রতিসরণ কোণ কিভাবে বের করি, প্রতিসৃত রশ্মিটা অবিলম্বের সাথে যে কোণ করে, এক্ষেত্রে তো প্রতিশ্রুতি রশ্মি এটা, তাহলে অবিলম্ব এটা, তাহলে কি এইটা হলো এর আর, আর এই ক্ষেত্রে অবিলম্ব এটা, প্রতিসৃত রশ্মি এত দূরে, তাহলে এই কোণটা হলো আমার গিয়ে এই ক্ষেত্রে আর। বোঝা গেল? আচ্ছা, এবার তো গেল এটা হিসাব, এবার আসবে চ্যুতি, কারণ আমরা চ্যুতি বের করবো আফটার অল। তাহলে এখানে চ্যুতিটা আমরা মেনশন দেখি, চ্যুতিটা কোথা থেকে অ্যাকচুয়ালি কোথা অবধি চ্যুতি হয়েছে। চ্যুতিটা যদি ভালো করে দেখি তাহলে কিন্তু চ্যুতি মানে কি ছিল আবার, ও মূল গতিপথ যে রাস্তায় যেত ওখান থেকে ও যতটা ঘুরে গেছে সেটাকে চ্যুতি বলি। তাহলে এই কেসে ও এই ব্লু লাইনটা ধরে যাচ্ছিল আর ও এইদিকে ঘুরে গেছে, তাহলে কতটা ঘুরেছে, এই বাঁকটা নিয়েছে, তাহলে এই বাঁকটাই হলো আমার এখানে ডেল্টা, কারণ ও এভাবে সোজা যেত এদিকে ঘুরে গেছে, তাহলে এই কোণটাই হলো ডেল্টা। আর এক্ষেত্রে আবার ডেল্টা কোনটা, ও সোজা যেত এইভাবে, এভাবে যেত আর ওদিকে ঘুরে গেছে, তাহলে এইটুকু এই কোণটা হলো আমার কি এখানে ডেল্টা। ঠিক, এবার দুটো ক্ষেত্রে আমাদের ডেল্টা বার করতে হবে, তো এখানে একটু জ্যামিতিক অ্যাপ্লিকেশন আছে, আমাকে বিপরীত কোণের হিসাব করতে হবে। কিরকম, আমরা বিপরীত কোণে কি জানি, যে দুটা সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে যে এই বিপরীত কোণগুলো হয় এগুলো পরস্পরের সমান হয়। ঠিক, এটা যদি x হয়, এটা যদি y হয়, তাহলে কি হয়, x আর y সমান হয়, এটাকে বলি বিপরীত কোণ। এই কনসেপ্টটা এখানে লাগাবো। কিরকম, এই ক্ষেত্রে দেখি, ভালো করে দেখতে হবে, হ্যাঁ একটু অবজার্ভ করতে হবে। এই ক্ষেত্রে দুটো সরলরেখা কোনটা, একটা হলো এই সরলরেখাটা, যে আই রেখাটা এই সোজা চলে গেছে, তাহলে এটাকে আমরা আরেকটা ডায়াগ্রামে করে নিই, এই আই রেখাটা যেটা সোজা চলে গেছে তাহলে এভাবে গেছে, আর অভিলম্বটা অঙ্কন করি, অভিলম্বটা। ঠিক, তাহলে এবার দেখতে পাবো যে এটা আমার কি আছে ওখানে ওই ডায়াগ্রামে, এটা আছে আমার আই, আপতন কোণ। এবার ভালো করে যদি দেখি যে এই গোটা কোণটা কিন্তু আমার, এই গোটা কোণটা কিন্তু আমার কি, এই কোণটা, এই বিপরীত কোণটা কিন্তু এই দুটো কোণ মিলে হচ্ছে, এই যে এই দুটো সরলরেখা মাঝখানে ছেদক, দুটো সরলরেখা সরি মাঝখানে বিপরীত কোণগুলো, তাহলে এখানে কিন্তু এই কোণটা হচ্ছে আমার আর আর ডেল্টা দুটো মিলে, তাহলে এটা হচ্ছে আমার আর প্লাস ডেল্টা। তাহলে এবার আমরা জানি বিপরীত কোণ দুটো সমান হয়, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে লিখতেই পারি আই সমান সমান আর প্লাস ডেল্টা, তাহলে ডেল্টা কত হবে, আই মাইনাস আর। বোঝা গেল? তাহলে চ্যুতি কোণ আমার হবে আই মাইনাস আর। বোঝা গেছে? এবার এর ক্ষেত্রে আমরা সেম কনসেপ্ট লাগাবো। এর ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখব, যে এর ক্ষেত্রে যেটা আবার আছে, এই ছবিটাকে যদি ভালো করে অ্যানালাইজ করি তাহলে এর ক্ষেত্রে মেন দুটো লাইন কোনটা, একটা হলো এটা তো যেটা সরলরেখা গতিপথে চলে যাচ্ছিল, আর একটা হলো এটা যেটা আমরা অবিলম্ব হয়ে গেছি। ঠিক, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা তো আই, এই আইটা এই কোণটার সাথে সমান, এই কোণটা। এবার ভালো করে দেখি যে এই গোটা এই বড় কোণটা হলো আমার আর, আর এই ছোট কোণটা ডেল্টা। ভালো মতোই দেখতে পাচ্ছি যে এই বড় কোণটা থেকে যদি এই কোণটা বাদ দিই তাহলে কিন্তু ভিতরে কোণটা পাওয়া যাচ্ছে যেটা আই এর সাথে সমান, কারণ বিপরীত কোণ। তাহলে কি লিখতে পারি, এই ভিতরে কোণটার মান কি, ডেল্টা মাইনাস আর সরি আর মাইনাস ডেল্টা, গোটাটা আর আর এটা ডেল্টা, তাহলে ওটাই আই এর সমান। এখানে লিখতে পারি আই সমান আর মাইনাস ডেল্টা। এই যে আর গোটা কোণটা আর থেকে এই ছোট কোণটা বাদ দিলে এই কোণটা আসছে যেটা কি বিপরীত কোণ হচ্ছে আই এর সাথে, তাহলে এখান থেকে ডেল্টা দিকে নিয়ে চলে আসি, তাহলে কি হবে, ডেল্টা সমান সমান আর মাইনাস আর মাইনাস আই। বোঝা গেল? তাহলে এখান থেকে আমার ডেল্টা চলে আসলো। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে ডেল্টা কি আসলো আমার, আই মাইনাস আর
কখন? যখন আমি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে তখন হবে i মাইনাস আর, ঠিক আছে। আর যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে তখন হবে আর মাইনাস আই। বোঝা গেল? তখন হয়ে যাবে আর মাইনাস আই। তাহলে দুটো পেয়ে গেলাম। এবার যদি সিম্পল আমাকে দেখে কোশ্চেন থাকে তাহলে বের করা খুব সোজা। যেমন বলে দিল যে একটা আলোক রশ্মি কি হচ্ছে, আলোক রশ্মি আমার কোথা থেকে কোথায় যাচ্ছে? বায়ু থেকে কাছে যাচ্ছে, বায়ু থেকে কাছে যাচ্ছে। বললো একটা আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমে গেল, তার আপতন কোণটা, তার আপতন কোণটা হলো আমার 15 ডিগ্রি, মানে সে অভিলম্বের সঙ্গে 15 ডিগ্রি করে আপতিত হলো। ঠিক আছে, ছবিটা এঁকে দিচ্ছি। এটা অভিলম্ব, তাহলে 15 ডিগ্রি মানে অনেকটাই ভাবে এসছে। তাহলে এইটা হলো আমার 15 ডিগ্রি, এই কোণটা। এবার বলছে বায়ু থেকে কাছে গেছে, তার মানে কি লঘু থেকে ঘনতে গেছে, তাহলে কি হবে? মূল গতিপথের দূরে, অভিলম্ব থেকে দূরে চলে যাবে। এবার বলছে যে বলো ওর প্রতিফলন কোণটা, প্রতিসরণ কোণ সরি, যদি হয় আমার 50 ডিগ্রি, এই গোটা কোণটা যদি 50 ডিগ্রি হয় তাহলে চ্যুতি কত, ডেল্টাটা কত? তাহলে ডেল্টা কত হবে আমরা জানি, ছবিটা ওইদিকে হবে না, ছবিটা এদিকে হবে, কারণ অবিলম্ব থেকে দূরে না, সরি অবিলম্বের দিকে যাবে। আবার এঁকে দিচ্ছি, এটা হলো অবিলম্ব, এটা অবিলম্বের দিকে বেঁকে যাবে। তাহলে এটা হলো 15 ডিগ্রি, সরি এটা হলো 15, ঠিক আছে। আর ধরে নিলাম 5 ডিগ্রি। তাহলে এবার বলতে হবে যে ডেল্টা কত হবে, তাহলে টোটাল চ্যুতি কোণটা আমার কত হবে, ঠিক আছে। ডেল্টা কত, ঠিক আছে। তাহলে ডেল্টা কত হবে সমান i মাইনাস আর, আর ধরলাম 5 ডিগ্রি, তাহলে ডেল্টা কত হবে 15 মাইনাস 5 হয়ে যাবে 10 ডিগ্রি। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি যদি কাচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে বলে তখন আমি কি করব? আর মাইনাস আই করব। তাহলে বোঝা গেছে এইভাবে আমরা চ্যুতি কোণ বের করতে পারি। প্রতিফলনের ক্ষেত্রে বের করা একটু সোজা ছিল, 180 ডিগ্রি মাইনাস 2i বা 2r, কারণ i আর r তো সমান। প্রতিসরণের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা কেস আছে। যদি লঘু থেকে ঘন হয় তখন অবিলম্বের দিকে বেঁকে যায়, তখন আমার i হয় আর সরি i না, ডেল্টা হয় i মাইনাস আর। বোঝা গেছে? আর যদি ঘন থেকে লঘু হয় তখন অবিলম্ব থেকে দূরে সরে যায়, তখন আমার ডেল্টা কি হয়? আর মাইনাস আই। এভাবে আমরা বের করে নিতে পারি। আচ্ছা, তার মানে তো আমরা প্রতিফলনেও চ্যুতি বের করলাম, প্রতিসরণেও চ্যুতি বের করলাম। এবার একটা কোশ্চেন আসে মনের মধ্যে যে বলো তো প্রতিফলন, একটা আলোক রশ্মি, আমি সিম্পলি বললাম যে একটা আলোক রশ্মি দুটো আলাদা আলাদা কেস আছে। একটা আলোক রশ্মি একই কোণে আপতিত হচ্ছে দুটো তলে, একবার সে প্রতিফলিত হচ্ছে, একবার সে প্রতিসৃত হচ্ছে। হয়ে যাচ্ছে, দেখিয়ে দিচ্ছি। একটা আলোক রশ্মি দুটো আলাদা আলাদা কেস আছে, অবশ্যই একটা প্রতিফলনের কেস আর একটা হলো প্রতিসরণের কেস। কি হচ্ছে? একটা আলোক রশ্মি একই আপতন কোণ, দুটো কেসে কি হচ্ছে? আপতন কোণ আমার সেম, দুটো কেসেই আমার আইটা সেম। এটা প্রতিফলন হবে আর এটা প্রতিসরণ হবে। এটা প্রতিফলন হবে, এটা সাপোজ আমি বললাম না, মাধ্যম মেনশন করিনি, আমি একদিকে বাকিয়ে দিলাম, এটা প্রতিসরণ হবে। এই দুটো আই সমান, i2 আর এটা i1 লিখে দিলাম, তাহলে এখানে i1 সমান সমান i2। এবার কোশ্চেন হলো যে প্রতিফলন প্রতিসরণ দুটো ক্ষেত্রেই আলোক রশ্মি একই কোণে আপতিত হলো, তাহলে বলতে হবে চ্যুতি কোণ কার বেশি, চ্যুতি কোণটা কার বেশি হবে। এবার এটা আমরা সিম্পলি লজিক লাগিয়ে বলতে পারি, কারণ আমরা জানি প্রতিসরণের ক্ষেত্রে এই রশ্মিটা চ্যুতি কোণটা কিভাবে বাড়বে। এটা যদি ওর মূল গতিপথ হয় তাহলে তার মানে কি এই কোণটা হলো চ্যুতি কোণ, তার মানে কি রশ্মিটা যত এদিকে উপরের দিকে বাড়বে তত চ্যুতি কোণ বাড়বে। কিন্তু কতটা বাড়বে? ও তো ম্যাক্সিমাম এতটাই যাবে, কারণ ও যদি এই নিজের তলে ফেরত চলে যায় সেটা আর প্রতিসরণ বলবো না, সেটাকে প্রতিফলন বলবো।
তাহলে এক্ষেত্রেও এর মূল গতিপথটা কি এভাবে আছে। তার মানে কি এর কাছে লিমিটেশন আছে, এই তলটা অবধি যেতে পারে, বাঁকতে পারে, সেটা এদিকে হতে পারে এদিকেও হতে পারে, দুদিকে। তার মানে কি এর চ্যুতিকোণটা যতটা হবে, কিন্তু প্রতিফলনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই গোটা কোণটা পার করে কিন্তু এতটা কোনো চ্যুতিকোণে হয়েছে। তার মানে কি এই মোট এতটা চ্যুতি হয়েছে। তাই প্রতিফলনটা যদি আরো উপরে হতো তাহলে চ্যুতিকোণটা আরো বাড়তো। তার মানে কি প্রতিফলনের ক্ষেত্রে চ্যুতিকোণটা অনেক বেশি হয়, কারণ ও আলোক রশ্মিটা যেত এই মাধ্যমে, কিন্তু ও কিন্তু প্রথম মাধ্যমে বেঁকে গেছে, তাই এই চ্যুতিকোণটার মান অনেক বেশি। যেখানে প্রতিসরণের ক্ষেত্রে কিন্তু ও কিন্তু ওই মাধ্যমে অবধি কিন্তু বাঁকতে পারবে না, ওর লিমিটেশন আছে এই অবধি, তাই ও এতটুকুই বাঁকতে পারবে। তাই এর ক্ষেত্রে চ্যুতিকোণটা কিন্তু প্রতিফলনের তুলনায় কম। বোঝা গেল? তার মানে যেটা চ্যুতিকোণ হবে কার ক্ষেত্রে? প্রতিফলনের ক্ষেত্রে সেটার মান বেশি হবে। কার চ্যুতিকোণের? প্রতিসরণের চ্যুতিকোণের থেকে। বোঝা গেল? আর কন্ডিশন কি? কন্ডিশন হলো আপতন কোণ উভয় ক্ষেত্রেই সমান। আপতন কোণ উভয় ক্ষেত্রেই সমান, এটা কন্ডিশন, শর্ত। আপতন কোণ যদি উভয় ক্ষেত্রে সমান হয় তাহলে কি হবে? প্রতিফলনের ক্ষেত্রে চ্যুতির মান বেশি হবে। কার তুলনায়? প্রতিসরণের তুলনায়। বোঝা গেল? বেশ, আজকে তাহলে কি বললাম? আমাদের প্রতিফলন প্রতিসরণের কিছু ধারণা নেওয়া গেল, বোঝা গেল জিনিস প্রক্রিয়াগুলো কি, তাদের সূত্রগুলো বোঝা গেল। যেমন প্রতিফলন থেকে আমরা অভিলম্ব বুঝলাম যে তিনটা অভিলম্ব আর দুটো রশ্মি একই তলে কেন থাকতে হয়। প্রতিসরণ থেকে আমরা বুঝলাম আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তারপরে দুটো চ্যুতি বের করলাম। প্রতিফলনের ক্ষেত্রে 180 - 2r, প্রতিসরণের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা কেস, লঘু থেকে ঘনতে গেলে i - r, আর ঘন থেকে লঘুতে গেলে r - r। বোঝা গেল? আর দেখলাম যে দুটোকে যদি তুলনা করে, যে আপতন একই অ্যাঙ্গেলে যদি দুটোতে আপতিত হয় একটা রশ্মি, আলোক রশ্মি, তাহলে প্রতিফলনের ক্ষেত্রে ওর চ্যুতিটা বিচ্যুতি বা বিচ্যুতি কি হয়? বেশি হয় কম্পেয়ার টু প্রতিসরণ। বোঝা গেল? ঠিক আছে? কোনো ডাউট কিছু হতে পারে, কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নাও। ঠিক আছে, তাহলে আজ এতটাই থাক। দেখা হচ্ছে এই আলো সিরিজের সেকেন্ড ভিডিও। ঠিক আছে, চলো, বাই বাই।